দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 1 পর্ব 3। রাগিনীর ছবি দেখতে দেখতে বিতান ওর অতীতে হারিয়ে যায়। ছোট থেকেই বিতান ছিল অত্যন্ত কল্পনাপ্রবণ। আকাশে উড়োজাহাজ উড়ে গেলে ও অবাক হয়ে সেই দিকেই চেয়ে থাকত। ভাবত এত বড় জিনিসটা এত লোক নিয়ে কি করে অত উপরে ছুটে চলেছে। তাহলে কি নিচের মতোই উপরেও হাঁটার জন্য কোনো পথ আছে? আচ্ছা, তাহলে সেই পথগুলো দেখতে কেমন? তারপর একদিন ওর মায়ের মুখে শুনল রামায়ণে বর্ণিত পুষ্পরথ থেকেই প্রথম মানুষের মাথায় কি করে উড়োজাহাজের ধারণাটা আসে। আর পরবর্তীকালে মানুষ এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত গতিসম্পন্ন উড়োজাহাজ তৈরি করেছে। বিতানকে এই বিষয়টা খুব ভাবিয়ে তুলেছিল। তার মানে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল। যত বড় হতে থাকে বিতানের চিন্তা শক্তি ততই বৃদ্ধি পেতে থাকে। সবকিছুতেই ও আলাদা কিছু একটা খুঁজে বেড়ানোর চেষ্টা করে। এই যেমন নদী তার উচ্ছল গতিতে আপন বেগে বয়ে চলেছে। নদী কি কখনো মানুষের ইচ্ছানুসারে চলতে পারে? সম্ভব এটা নদীর দ্বারা? ঘড়ির দিকে তাকিয়ে ও ভাবে মানুষের কাঁটা ঘুরিয়ে যেমন সময়টাকে পাল্টে দেয় বা অফ অন করে নির্দিষ্ট ঘড়ির গতিবেগ বন্ধ করে দিতে পারে, তেমনভাবে কি পৃথিবীর গতিবেগটাকে পাল্টে দিতে পারবে? আধুনিক যুগে বিজ্ঞানের সাহায্যে মানুষ তো কত কিছুই আবিষ্কার করে চলেছে। এমন কিছুরও কি আবিষ্কার করা যাবে যার সাহায্যে মানুষ তার ইচ্ছানুসারে পৃথিবীর গতিবেগটাকেই কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিতে পারে? তারপর হঠাৎ করেই একদিন টাইম মেশিনের ওপর একটা প্রবন্ধ পড়ে বিতান মনে মনে বেশ আনন্দিত হয়ে ওঠে। সত্যি কি তবে টাইম মেশিনে চড়ে অতীতে আর ভবিষ্যতে যাওয়া যায়? আইনস্টাইন বলেছেন, মানুষের আবিষ্কৃত কোনো জিনিসই আলোর গতিবেগকে অতিক্রম করতে পারে না। তাহলে কি করে টাইম মেশিন বানানো সম্ভব? ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর থেকেই বিতান টাইম মেশিন বানানোর উপর মনোযোগ দিতে শুরু করে। কয়েক বছরের মধ্যে টাইম মেশিন তৈরির একটা গ্রাফও বানিয়ে ফেলে। পরবর্তীকালে জোনেলকে গ্রাফটা দেখানো মাত্রই ও প্রচণ্ড উৎসাহিত হয়ে ওঠে। তারপর জোনেলের কথা মতো ব্রেন বেকার, লিওন, নিখিল সবাইকে এই প্রজেক্টে যুক্ত করা হয়। ওর দীর্ঘদিনের প্রচেষ্টা এবং 5 জনের অক্লান্ত পরিশ্রমের ফলে শেষ পর্যন্ত টাইম মেশিনটি তৈরি হয়ে যায়। টাইম মেশিনটি আয়তনে বেশ বড়। এর বাইরের আবরণ বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। দরজার সামনে সবুজ, সাদা, লাল, হলুদ রঙের বেশ কয়েকটি বড় বড় বোতাম রয়েছে। এক একটি বোতাম এক এক রকমের কাজ করে। দরজা ঠেলে টাইম মেশিনের কক্ষে প্রবেশ করতে হয়। এই দরজাটি দেখতে কিছুটা ডিম্বাকৃতি। ভিতরের অংশ প্লাস্টিক ও রাবারে মোড়া। মাঝখানে গোলাকার একটি কাঁচের বলয় রয়েছে। কাঁচের বলয়টিকে রিমোটের সাহায্যে চালনা করা হয়। অর্থাৎ যাত্রী বাইরে থেকে রিমোটের বোতাম টিপে কাঁচের বলয়টির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কাঁচের একদিকের দেওয়ালের উপর নানা রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং নিচে 5টা চেয়ার পরস্পরের মুখোমুখি বসানো আছে। যারা যারা টাইম মেশিনে সফর করবে তাদেরকে এই চেয়ারগুলোতে বসতে হবে। 5 জনের বেশি লোক একসঙ্গে টাইম মেশিনে সফর করতে পারবে না। চেয়ারগুলোর মাঝে আবার একটা ছোট্ট টেবিলের মতো গ্লাস রয়েছে। তার উপরে সবুজ এবং লাল রঙের 2টো বোতাম আছে। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুসারে সময় নির্ধারণ করার পর সবুজ বোতামটি টেপার সঙ্গে সঙ্গেই পুরো টাইম মেশিনটা ঝাঁকুনি দিয়ে উঠবে এবং ভেতরে থাকা মানুষগুলোর শরীরে মৃদু বৈদ্যুতিক তরঙ্গের মতো একটা উত্তেজনা সৃষ্টি হবে। আর তারপর চোখের সামনে একটা ঘন কালো আচ্ছাদন নেমে আসবে। ওদের মনে হবে প্রকৃতি যেন ওদের প্রতি বিরূপ হয়েছে। একটু পরেই দেখতে পাবে আকাশ, পাহাড়, নদী, সমুদ্র, আগ্নেয়গিরির সারি।
বিভিন্ন আশ্চর্য রকম জিনিসকে পিছনে ফেলে ওরা সামনের দিকে ছুটে চলেছে। 30 সেকেন্ড পরেই সবকিছু শান্ত। কাঁচের বলয়টি ততক্ষণে যাত্রীদের নিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে গেছে। তারপর এর ঠিক 30 সেকেন্ড পর কাঁচের দরজা খুলে যাত্রীরা সেখানের মাটিতে পা দিচ্ছে। ওরা নামার সঙ্গে সঙ্গেই কাঁচের বলয়টি আবার অদৃশ্য হয়ে যাবে, আর তারপর সময় শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আবার সেটি যথাস্থানে ফিরে আসবে। তবে ওই কাঁচের বলয়টি ওখানে ওই 1 মিনিটের মতো স্থায়ী হবে। এর মধ্যে যদি যাত্রীরা ভিতরে না প্রবেশ করে তাহলে কাঁচের বলয়টি পুনরায় অদৃশ্য হয়ে যাবে। তখন টাইম মেশিনের সাহায্য ছাড়া ওটিকে সেই জায়গায় পাঠানো আর সম্ভব হবে না। এই জন্যই টাইম মেশিন চলাকালীন সর্বদা একজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আরও একটা ব্যাপার আছে, কোনো ব্যক্তি হয়তো টাইম মেশিনের ভিতরে গিয়ে 10 মিনিট সময় নির্ধারিত করে কোনো একটা জায়গাতে গিয়েছে এবং পৌঁছানোর কিছুক্ষণ পর যদি সে দেখে যে এখানে থাকলে তার বিপদ হতে পারে, অথচ সে 10 মিনিটের আগে কাঁচের বলয়ের মধ্যে প্রবেশ করতে পারছে না, তখন তার শরীরের স্পন্দন ওই কাঁচের বলয়টিকে বার্তা দেবে। ফলে টাইম মেশিনের বাইরের হলুদ বোতামটি জ্বলে উঠবে এবং সেই সঙ্গেই টাইম মেশিনের মাথার উপর থাকা অ্যালার্ম ঘড়িটা জোরে জোরে বাজতে থাকবে। টাইম মেশিনের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি তখন সাদা বোতামটি টিপে কাঁচের বলয়টিকে ওখানে পাঠিয়ে দেবে, আর এই সাদা বোতামের দ্বারা প্রেরিত কাঁচের বলয় ওখানে ওই 10 মিনিটের জন্য স্থায়ী হবে। এই 10 মিনিট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ বলয়টির কোনো ক্ষতি করতে পারবে না। বলয়ের ভিতর থেকে মানুষজন বাইরের দৃশ্য দেখতেও পারবে, আর কাঁচের বলয়ের মধ্যে থাকা লাল বোতামটি টিপে কাঁচের বলয়টিকে টাইম মেশিনের ভিতরে ফিরিয়েও নিয়ে আসা যাবে। আবার টাইম মেশিনের বাইরে যে লাল বোতামটি আছে ওটার সাহায্যেও একই কাজ করা যাবে। প্রথমবার সফরে ওরা সঙ্গে করে বেড়াল, গিনিপিগ, বাঁদর এইসব প্রাণীগুলোকে নিয়ে গিয়েছিল। কাঁচের বলয়ের ভিতর থেকে ওরা কিছু বুঝতে পারেনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসে পুরো বলয়টি ভর্তি হয়ে যায়। বিপদের সংকেত পেয়ে ডক্টর মৃণাল বোতাম টিপে সবাইকে ফিরিয়ে নিয়ে আসে ঠিকই, কিন্তু ওই ঘটনায় সমস্ত জন্তুগুলো প্রাণ হারায়। মানুষগুলোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। ওদেরকে সেই সময় 2 মাস ডক্টর মৃণালের তত্ত্বাবধানে থাকতে হয়। সেই থেকে টাইম মেশিনে চড়তেই ওরা ভয় পেত। তারপর অনেক ভেবে বিতান এই সঞ্জীবনী চকলেট তৈরি করে। এই চকলেটের আশ্চর্য গুণ হল যে এটি খাবে তার 100 বছর পর্যন্ত কোনোভাবেই বয়স বৃদ্ধি পাবে না। এমনকি এই 100 বছরের মধ্যে ওই চকলেট খাওয়া ব্যক্তিদের মৃত্যুও হবে না। তবে এই চকলেট নিজের শরীরে স্থায়ী অর্থাৎ স্যুট করারও একটা ব্যাপার আছে, কারণ চকলেটটি হলো হাই প্রোটিনযুক্ত। মানুষের শরীর হাই প্রোটিন সহ্য করতে পারে না। সঞ্জীবনী চকলেট খাওয়ার কিছুক্ষণ পর মুখ দিয়ে সাদা সাদা ফেনা বেরিয়ে আসে। গরল বা বিষ জাতীয় কিছু পান করলে যেমনটা হয়ে থাকে এখানেও ঠিক তেমনটাই হয়। এই প্রোটিন দ্রুত স্নায়ুর সঙ্গে মিশে যায়। আগামী 72 ঘন্টা কি হবে সেটা আগের থেকে কেউ বলতে পারে না। আর একবার যদি কেউ এটাকে নিজের মধ্যে প্রতিস্থাপিত করতে পারে তাহলে 100 বছরের জন্য সে সব দিক থেকে নিশ্চিন্ত হতে পারে। বিতান মোট 15টি চকলেট বানিয়েছিল, তার মধ্যে 7টা ডলফিনদের খাওয়ানো হয়েছিল। 3 দিনের মধ্যে যখন ডলফিনগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখনও প্রথমে একা খেতে চেয়েছিল, কিন্তু জোনাল তাতে রাজি হয়নি। বিতানের সঙ্গে জোনালও একটি চকলেট খায়। দেখতে দেখতে ওদের শরীরেও ওই চকলেট স্যুট করে যায়। এরপর ব্রেন বেকার, লিওন ও ডক্টর মৃণাল খায়। নিখিল সেই সময় কিছু কারণবশত কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিল। এর মধ্যে ব্রেন বেকারের মাথায় শয়তানি বুদ্ধি চেপে বসে। ও এর আগে অনেকবার জোনালের কাছে বলেছিল ওর ছেলে ওয়েবারকে এই প্রজেক্টে নেওয়ার জন্য, কিন্তু ওয়েবারের বদ স্বভাবের জন্য ওরা তাকে নেয়নি। তাই ব্রেন বেকার অনেক দিন থেকেই নক্ষত্র গবেষণাগারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। ও চেয়েছিল প্রথমে ওই চকলেটগুলো চুরি করতে, তারপর পরীক্ষা করে ও দেখতে চেয়েছিল যে ওগুলো ঠিক কী দিয়ে তৈরি হয়েছে, আর একবার যদি সেই তথ্য পেয়ে যায় তাহলে ও নিজেও সেই চকলেট বানিয়ে যুগের পর যুগ অমর থাকতে পারবে। এটাই ছিল ওর উদ্দেশ্য। পরিকল্পনা মতো একদিন দুপুরে সেই সুযোগটা এসেও যায়।
ওই দিন বিতান আর জোনাল দুজনেই কিছু একটা কাজে বাইরে বেরিয়েছিল। ব্রেন বেকার নিঃশব্দে বিতানের কেবিনে এসে ঢোকে। নিখিল সেটা দেখে ফেলে আড়াল থেকে। ও জানতো বিতান এখন তার কেবিনে নেই, আর তাছাড়া ব্রেন বেকারের পা টিপে টিপে চলার ব্যাপারটা ও ভালো চোখে দেখেনি। হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় ব্রেন বেকার বেশ ঘাবড়ে যায়। নিখিল রাগে ফেটে পড়ে। ও প্রথমেই ব্রেনের হাত থেকে চকলেটগুলো কেড়ে নেয়। আপনি স্যারের অবর্তমানে এই কেবিনে কেন এসেছেন? আর এই চকলেটগুলি কেন বার করেছেন? আপনি তো আপনার ভাগের চকলেট পেয়ে গিয়েছেন। ব্রেন বেকারের ইশারায় দরজার বাইরে থেকে দুজন সন্ডা মার্কা লোক এসে নিখিলকে চেপে ধরে। এদিকে নিখিলও তো দুর্বল ব্যক্তিদের মধ্যে পড়ে না। ও নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরের দিকে ছুটে যায়, কিন্তু বাইরে তখন ওর জন্য আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। ওখানে দাঁড়িয়ে থাকা 4 জন লোক একসঙ্গে নিখিলের ওপর চড়াও হয়। নিখিল ওদেরকে ধাক্কা মেরে ফেলে তাড়াতাড়ি কোনো মতে নিজের গাড়িতে উঠে পড়ে। পকেটে হাত দিয়ে দেখে ধস্তাধস্তির সময় ওর ফোনটা মাটিতে পড়ে গিয়েছে। এবার ও গাড়ি চালিয়ে দ্রুত গতিতে ওখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতে গাড়ির আয়নাতে দেখতে পায় কতগুলো গাড়ি ওকে অনুসরণ করে পিছনে পিছনে আসছে। নিখিল গাড়িটা একদিকে দাঁড় করিয়ে ছোট্ট একটা গলির মধ্যে ঢুকে পড়ে। কিছুটা যাওয়ার পর তুলনামূলক একটা বড় রাস্তার পাশে ও একটা স্কুল দেখতে পায়। হ্যাঁ, এই তো এই স্কুলটাই। ওর দাদা তো এই স্কুলেরই হেডমাস্টার। নিখিল আগে পিছে কোনো কিছু চিন্তা না করে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। ইতিমধ্যেই একটা চকলেট খুলে ও নিজের মুখে পুরে দিয়েছে। আর তারপরেই ওকে এইভাবে আসতে দেখে ওর দাদা বুদ্ধদেব বেশ অবাক হয়ে যায়। তুই হঠাৎ এখানে, আর এইভাবে হাঁপাচ্ছিস বা কেন? তোমার প্রশ্নের উত্তর পরে দেবো। তোমাকে দুটো চকলেট দিচ্ছি, তুমি এগুলো সাবধানে রাখবে। এগুলো আমাদের রিসার্চের জিনিস, তুমি কিন্তু এগুলো কাউকে দেবে না। আমি তোমার কাছ থেকে পরে নিয়ে নেবো। বুদ্ধদেব কিছু বলার আগেই নিখিল ওই স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর বড় রাস্তায় এসে ওঠে। ব্রেন বেকার হন্যে হয়ে ওকে খুঁজে চলেছে। এরই মধ্যে নিখিলের শরীরে ওই চকলেটের বিষক্রিয়া শুরু হয়ে গেছে। ও আর বেশি দৌড়তে পারে না, মাথা ঘুরে রাস্তার ওপর পড়ে। সামনের গাড়িটা সঙ্গে সঙ্গে ব্রেক কষে। নিখিলকে ঘিরে ওখানে ভিড় জমে যায়। ভিড় দেখে ব্রেন বেকার ব্যর্থ আক্রোশে চিৎকার করে ওঠে। তিন দিন পর নিখিল সুস্থ হয়। ওর থেকে সমস্ত ঘটনাটা শুনে বিতান আর জোনাল বেশ আশ্চর্য হয়ে যায়। সেই সঙ্গে জোনাল ভীষণ রেগেও যায়। বিতান, তুমি নিখিলের সঙ্গে ওর গাড়িতে গিয়ে চকলেটের খোঁজ করো। আমি প্রফেসর ব্রেন বেকারকে দেখে নিচ্ছি। কথা মতোই বিতান নিখিলের সঙ্গে ওর বাড়িতে আসে। নিখিল বুদ্ধদেবের কাছে চকলেটগুলো চাইতেই বুদ্ধদেবের এবার চকলেটগুলোর কথা মনে পড়ে। চকলেটগুলো ও সেদিন প্যান্টের পকেটে রেখেছিল, তবে সেই প্যান্ট ওর স্ত্রী সোহিনী 3 দিন আগেই কেচে ফেলেছে। কিন্তু সোহিনীর একটা ভালো গুণও আছে, কোনো কিছু কাচার আগে ও সমস্ত পকেটগুলো ভালোভাবে দেখে নেয়। তবে খোঁজ করার পর জানা যায় যে সেই দিনই, মানে এই গত 3 দিন ধরেই সোহিনী জামা কাপড় কাচার সময় পকেট থেকে কোনো কিছুই পায়নি। শেষে রাগিনীর ডাক পড়ে। ছেলেদের মতো পোশাক পরা ছোট চুলের একটি মেয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। রাগিনী বিতানের দিকে হাঁ করে চেয়ে থাকে। এই লোকটিকেও টিভিতে অনেকবার দেখেছে, আজ স্বচক্ষে সামনের থেকে দেখছে। বিতানের সুন্দর চেহারা দেখে রাগিনী ওই বয়সেই ওকে স্বপ্নের নায়ক ভাবতে শুরু করে দিয়েছে। নিখিলদের বাড়িতে রাগিনীকে নিয়ে সবাইকে বেশ ভালো রকম ঝামেলা পোহাতে হয়। মেয়েটির জ্বালায় বুদ্ধদেবর প্যান্টের পকেটে কোনো টাকা রাখতে পারে না। মিষ্টি জিনিসের প্রতি রাগিনীর বিশাল লোভ। চকলেট খেয়ে খেয়ে ওর সমস্ত দাঁতে পোকা ধরে গিয়েছে, তবু ওকে কেউ চকলেট থেকে দূরে রাখতে পারে না। কোনোদিন যদি বুদ্ধদেবের কপাল দোষে রাগিনীর হাতে 2000 টাকার নোট চলে আসে, তবে চকলেট দোকানের মালিক কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক চকলেট একসঙ্গে বিক্রি করে দিতে পারে। আর মিথ্যে বলার দিক থেকে রাগিনীর তো জুড়ি মেলা ভার। প্লিজ সোনামা, আমাকে বলো, তুমি কি বাপির পকেট থেকে কোনো চকলেট বা কয়েনের মতো কিছু অদ্ভুত জিনিস বের করেছো? না না, ভগবানের দিব্যি, বিশ্বাস করো নিখিল, আমি না গত 1 বছর ধরে বাপির পকেটে হাতে দিইনি। রাগিনীর কথা শুনে বিতান রীতিমতো অবাক হয়ে যায়। মেয়েটি ওর কাকাকে নাম ধরে ডাকছে।
তারপর আবার তুই সম্বোধন। রাগিনীর মা সোহিনী মেয়ের কথা শুনে অত্যন্ত রেগে যায়। তুই এভাবে মিথ্যে বলছিস কেন রে? আজ সকালেই দেখলাম তুই তোর বাপের প্যান্টের পকেটে হাত দিয়েছিলি। শোন, যদি ভালো চাস না বল তুই ওই চকলেটগুলো খেয়েছিস। বিতান ও নিখিল দুজনেই জানে রাগিনী এখনো পর্যন্ত ওই চকলেট খায়নি, খেলে ওর শারীরিক সমস্যা নিশ্চয়ই হতো। তাই নিখিল কোনো রকমে পরিস্থিতিটা ঠান্ডা করার চেষ্টা করে। বৌদি, তুমি ওকে বকছো কেন বলো তো? আমি ভালো করে জিজ্ঞেস করছি। নিখিল অত্যন্ত শান্তভাবে আবার জিজ্ঞাসা করে, তবে রাগিনী সেই একই উত্তর দেয়। বিতান এবার রাগিনীর কাছে এগিয়ে আসে। প্লিজ বেটা, তুমি যদি ওই চকলেট নিয়ে থাকো তাহলে ফেরত দিয়ে দাও, ওগুলো খুব বিষাক্ত। এই তুমি বেটা বলছো কাকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি না, কোনো হ্যান্ডসাম ছেলে আমাকে বেটা বলুক, আমার সেটা একদম পছন্দ নয়। রাগিনীর রাগ দেখে বিতান একটু পিছিয়ে যায়। সেই সঙ্গে ও প্রশ্ন না করে থাকতে পারে না কেন রাগিনী বেটা ডাক পছন্দ করে না। তার উত্তরে যেটা শোনে তাতে ও নিজেই লজ্জায় পড়ে যায়। এদিকে বুদ্ধদেব ও সোহিনীর মাথাটাও হেঁট হয়ে যায়। রাগিনী জবাব দিয়েছিল, কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই ওর বয়ফ্রেন্ড বানাতে ইচ্ছে করে। যদি হ্যান্ডসাম ছেলেটি ওকে বেটা ডাকে তাহলে ও কি করে তাকে বয়ফ্রেন্ড বানাবে? বিতান অত্যন্ত বিস্মিত হয়ে ভেবেছিল, তুমি এখন ছোট, তুমি এখন থেকে ওইসব ভাবো? বিতানের মুখে এই কথাগুলো শুনে রাগিনী নিজের চুলগুলোকে পিছন দিকে ঘুরিয়ে কোমরে হাত দিয়ে এমনভাবে দাঁড়ায় যেন ওদের সামনে একটা ৮০ বছরের বুড়ি দাঁড়িয়ে আছে। এরপর রাগিনী যা বলে, বিতান এবং বাকিরা সেসব শুনে রীতিমতো অবাক। আসলে কি জানো তো, আমার ঠাম্মার না 10 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেদিক দিয়ে আমার তো এখন 12 বছর বয়স চলছে। আমি আবার শারীরিক দিক দিয়ে একটু বেশি অ্যাডভান্স। 11 বছর বয়স থেকেই তো আমার পিরিয়ডস, বুঝোই তো, শুরু হয়ে গিয়েছে। এখন যদি তুমি আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করো তাহলে যে আমি 1 বছরের মধ্যেই তোমার বাচ্চার মাও হয়ে যেতে পারি। রাগিনীর মুখে এই কথা শোনার পর বিতান আর ওকে ঘাঁটায়নি। সেদিনের মতো নিখিলের বাড়ি থেকেও ফিরে এসেছিল। তার 2 দিন বাদেই রাগিনী ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিতান খবরটা পাওয়া মাত্রই হাসপাতালে গিয়েছিল, কিন্তু রিপোর্ট দেখে বুঝতে পারে ওটা সঞ্জীবনী চকলেটের বিষক্রিয়া নয়। তবুও যেন ওর মধ্যে কিছু একটা খটকা থেকে যায়। ওর মনে হয়েছিল রাগিনীর কাছে ওর হারিয়ে যাওয়া চকলেটগুলো রয়েছে। সেই কারণে ও নিখিলকে বলেছিল রাগিনীকে যেন চোখে চোখে রাখা হয়। তারপর পেরিয়ে গিয়েছে 10টা বছর। বিতান এখনও ওই চকলেটের জন্য মাঝে মাঝেই নিখিলের থেকে রাগিনীর খবর নেয়। ফেসবুকে রাগিনীর ছবি খুলে রেখে বিতান সেই যে পুরনো স্মৃতিতে ডুবে গিয়েছিল। তারপর কখন যে সকাল 7টা বেজে গিয়েছে ওর খেয়ালই নেই। ওর মনে এখন অনেক প্রশ্ন জমা হয়েছে। ছবিতে রাগিনীর বর্তমান চেহারা দেখেও নিশ্চিত যে এই মেয়েটি ওর তৈরি সঞ্জীবনী চকলেট খায়নি। তাহলে ওর চকলেটগুলো গেল কোথায়? এত বছর ধরে কেউ তো সেই চকলেটগুলো নিজের কাছে আঁকলে রাখবে না। বিতান যতই রাতে ঘুমোক না কেন সব দিনই ও 6টার আগে উঠে পড়ে। তবে আজ ও এখনও ওঠেনি। তাই মোহিনী ওকে ডাকতে এসেছে। 2 বার ডাকার পরেও কোনো সাড়া পাওয়া গেল না। ও বিতানকে ধাক্কা দেয়। অন্যমনস্ক থাকার কারণে বিতান খানিকটা চমকে ওঠে। কি হয়েছে? ছবিটা কার? মোহিনী বিতানের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। বিতানও অবাক হয়ে প্রশ্ন করে, কোনটা? যেটা দেখছিলি। আরে তেমন কেউ না, তুই ওকে চিনবি না। তারপর ও ফেসবুক থেকে বেরিয়ে যায়। নিজের কাজ সম্বন্ধে বিতান বাড়ির লোককে কোনোদিনই কিছু বলে না, কিন্তু এই মেয়ের ব্যাপারটি এড়িয়ে যেতে মোহিনীর একটু খারাপ লাগে। কিছু বলবি? মোহিনীর মুখ থেকে একটা স্বতঃস্ফূর্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিতান অবাক হয়ে ওর দিকে তাকাতে ও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নেয়। হ্যাঁ, না ওই তোর জন্য সবাই চা নিয়ে অপেক্ষা করছে, তো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাইরে চলে আয়, কেমন? কানে হেডফোন গুঁজে ঘরের ভিতরে রাগিনী উদ্দাম নৃত্য করছে। ওর মা সোহিনী অনেকক্ষণ ধরে ওকে ডেকে যাচ্ছে, কিন্তু গানের তীব্রতা বেশি থাকার জন্য শুনতে পায়নি। সোহিনী এবার রাগিনীর ঘরে এসে ওর কান থেকে হেডফোনটা টেনে খুলে দেয়। নাচের ব্যাঘাত ঘটায় রাগিনী বেশ রেগে যায়। ওহ, তুমি হেডফোনটা খুলে নিলে কেন? জানো না যে আমি এখন নাচ প্র্যাকটিস করছি?
হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি যে কেমন নাচ প্র্যাকটিস করছো। তাও যদি নাচ করে থেমে থাকতে তবু একটা কথা ছিল, কিন্তু তোমার ওই গলা ফাটানো চিৎকারে আমাদের না বাড়িতে থাকা দায় হয়ে উঠেছে। কত শখ ছিল আমার, আমি মেয়েকে একটু ধ্রুপদী নৃত্য শেখাবো, কিন্তু এই ডিঙ্গি মেয়ে কি সব নাচ শিখেছে দেখো না। টুম্পা সোনা হাম্পি দে না, তোকে পেলে আর খৈনি খাবো না, তাই না? আর বলি হরে ওইসব লোকেদের, ওরকম টুম্পাকে পাওয়ার থেকে না দীঘায় গিয়ে সমুদ্রের জলে ডুবে মারা অনেক ভালো। এই যে মেয়ে শুনে রেখো, আর একবার যদি এইসব গান এই বাড়িতে বাজিয়েছ, আমি তোমাকে আর তোমার ওই টুম্পা সোনাকে একেবারে ঘর থেকে বের করে দেব। আমি জানতাম তুমি এরকমই বলবে। আসলে কি বলো তো মা, তোমার মতো এরকম ব্যাকডেটেড মহিলারা না টুম্পার মর্ম বুঝতে পারবে না। পড়ে আছো তো সেই 70 দশকের সাদা কালো পর্দার ভিতরে, যেখানে কি কি যেন হতো তোমাদের সময়। ওই যে 2টো করে ফুল ঠেকাঠেকি করলেই নাকি নায়িকা প্রেগনেন্ট হয়ে যেত। কি বোরিং সিকোয়েন্স মাইরে, মাই গড। বায়োলজিক্যাল সিস্টেমটাকে একেবারে হেল করে ছেড়ে দিল। হ্যাঁ, এখন অতিরিক্ত দেখিয়ে তোমাদের মাথাটাই তো শেষ করে দিয়েছে। আর তুমি তো মা আবার জন্ম থেকেই সব কিছু শিখে এসেছো। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আদৌ আমার মেয়ে তো। কি কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি তুমি আমার ভালো গুণ তো একটাও পাওনি মা, সব খারাপ গুণগুলো তোমার বাপির থেকে শিখে এসেছো। রাগিনীর বাবা বুদ্ধদেব সোহিনীর এই সব কথাগুলো এতক্ষণ ধরে শুনছিল। প্রতিবাদ করার জন্য ও রাগিনীর ঘরে এবার ছুটে আসে। কি বললে তুমি? রিয়া আমার থেকে খারাপ গুণ পেয়েছে? কলেজ লাইফে তুমি কতগুলো ছেলের সঙ্গে প্রেম করেছিলে সেটা কি মনে আছে তোমার? কি বললে তুমি? আমি প্রেম করেছি? হ্যাঁ গো হ্যাঁ, আমি না জীবনে একটাই প্রেম করেছিলাম। সোহিনী শাড়ির আঁচলটা কোমরে ভালো করে গুঁজে নেয়। আর সেটাই আমার চরমতম বলছিল। এই তোমার মতো গোয়ার গোবিন্দ লোকটাকে ছেড়ে আমি যদি সেদিন ওই টকলু প্রফেসরটাকে বিয়ে করতাম, তবে আজ আমার কপালটাই ফিরে যেত। করলে না কেন? তাহলে করলে না কেন? কি করে করবো বলো? কারণ 24 ঘন্টা কেউ যদি আমার পিছনে কুকুরের মতো পড়ে থাকে। কি বললে তুমি? আগে কুকুর বললে? ওরে বাবা, কুকুর অনেক বাপাদার হয়, তুমি তো ধূর্ত শেয়াল। আমি শেয়াল? আমি যদি শেয়াল হই তুমি তাহলে তুমি একটা অদ্ভুত নাম মনে করতে পারছি না। হ্যাঁ, তুমি লঙ্কার রাবণের বংশধরের মামদ ভূতের সৎছানা সৎ শাশুড়ি। কি বললে? সোহিনী তেড়ে আসে। রাগিনী দেখে এই সময় যদি না ওর বাবা মাকে চুপ করানো যায় তাহলে ওদের মান অভিমান ভাঙাতে ভাঙাতে আজ ওর সারা দিনটাই চলে যাবে। এক মিনিট গাইস, আমি না তোমাদের কারোরই সন্তান নই। আমার কি মনে হয় জানো, প্রথম সন্তান হসপিটালে চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম সেটাই। আর আমার কারণে তোমাদের আজ ঝগড়া করতে হবে না গো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস তুই? বুদ্ধদেব ও সোহিনী ওদের মেয়ের পথ আটকে দাঁড়ায়। ঠিকই বলছি, তোমরা দুজনই তো ভালো। আমি তো তোমাদের কারোর মতোই হইনি। আমার মতো মাথা খারাপ মেয়ের জন্ম তো তোমরা দিতেই পারো না। বুদ্ধদেবের দাঁতগুলো এবার প্রয়োজনের তুলনায় বেশি বেরিয়ে পড়ে। ও কোনো মতে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করে। দেখো কাণ্ড! আর আমি তো তোর মায়ের সঙ্গে মজা করছিলাম রে। তুই পুরো আমার মতো হয়েছিস। জানিস কি, ইয়াং বয়সে আমি কতগুলো মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম। তুমি আর বাজে বকো না। শোন না মা, তোর বাপি না মিথ্যে বলছে। তুই আমার মতো হয়েছিস রে, একেবারে আমার মতো হয়েছিস। কলেজে পড়ার সময় আমি 5টা নয় 15টা প্রেম করেছিলাম। আর তোর বাবার নাম্বারটা ছিল 16। ওই, তুই নিজের নামে মিথ্যা কথা বলছো কেন? তোর প্রথম শেষ ভালোবাসা আমিই ছিলাম, আছি এবং থাকবো। তুমি ভুল জানো, তোমাকে আমি অনেক কিছুই গোপন করেছি। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি তোমার A to Z জানি, তুমি বরং আমার সম্পর্কে কিছুই জানো না। ও তাই না? আমি তোমার সম্পর্কে Z to A জানি। রাগিনীর মাথায় আবার হাত পড়ে যায়। কাহিনী যে এখন উল্টো দিকে ঘুরে গিয়েছে ও সেটা বেশ বুঝতে পারছে। এই সময় দরজার পাশ থেকে নিখিলের গলা শোনা যায়। সোনামা পুরো আমার মতো হয়েছে। তার মানে
তার মানে তুই আমার মায়ের সঙ্গে? সব বড় বৌদি মাতৃ সম। তুই বংশগত দিক দিয়ে পুরো আমার স্বভাব পেয়েছিস। একদম ঠিক, একদম ঠিক। এরা দুজনেই 420, আর ওই জন্যেই ওদের কারোরই পার্টনার জোটে নেই। রাগিনী আর নিখিল একই সঙ্গে প্রতিবাদ করে ওঠে। এখনো জোটেনি তো কি হয়েছে? ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কি রে, বল বল। হ্যাঁ, ওই জন্যই তো বলে সবরে মেওয়া ফলে। বুদ্ধদেব কিছু বলতে যাচ্ছিল, রাগিনী হাত দেখিয়ে ওকে থামিয়ে দেয়। মা বাপি শোনো, তোমরা এখন এখান থেকে যাও তো। নিখিলের সঙ্গে আমার একটু সিক্রেট কথা আছে। তারপর ও ওর বাবা মাকে একরকম জোর করে বাইরে বের করে দরজায় ছিটকিনিটা তুলে দেয়। নিখিল শোন না, আমি না প্রেমে পড়ে গেছি। রাগিনীর এই প্রেমে পড়ার কথা শুনে নিখিলের চোখ বড় বড় হয়ে যায়। ও অবাক হয়ে প্রশ্ন করে, কবে হলো? কখন হলো? কিভাবে হলো? কোথায় হলো? ছেলেটা কেমন দেখতে? কি করে? কোথায় বাড়ি? ওয়েট 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 বাবা। আরে বাবা, তোর কি মনে হয় বলতো আমি রোবট? হ্যাঁ, তোর এতগুলো প্রশ্নের একসাথে উত্তর দিয়ে দেব। শোন, আমি আস্তে আস্তে উত্তর দেব। তুই বলতো কোন প্রশ্নের উত্তরটা আগে নিবি? আরে আমার ভাইজি প্রেমে পড়েছে, এটাই আমার কাছে অনেক। আমি কোনো প্রশ্নের উত্তর চাই না, শুধু তুই ছেলেটার ছবিটা দেখা। রাগিনী ফোনটা খুলে ছবিটা দেখাতেই নিখিল দু হাতে ওর মাথাটা চেপে ধরে। না, এটা হতে পারে না। তুই কি করে প্রেমে পড়তে পারিস? কেন পারি না? না মানে ওর সঙ্গে তোর কি করে প্রেম হলো? আরে এখনো তো হয়নি রে। কাল টিভিতে ওনার একটা বক্তৃতা শুনে আমি ওনার প্রেমে পড়ে গেছি। আজ আমি তোকে বলছি তুই ওকে ভুলে যা। ছেলেটা একদম ভালো নয়, তাছাড়া ও তোর থেকে কত বড়, তুই ওরা ভেবে দেখেছিস? উফ, তুই বুঝতে পারছিস না, বয়সটা আমার কাছে কোনো ফ্যাক্টরি না। তুই তো ভালো করে এটা জানিস বল। আর উনি যদি খারাপও হন আমার তাতে কোনো অসুবিধা নেই। তুই তো এই রাগিনীকে চিনিস, ওই খারাপ মালকে কিভাবে সোজা করতে হয় সেটা যে আমার থেকে ভালো আর কেউই জানে না। নিজের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করিস না মা, আমার কথা শোন। আমি তোর কোনো কথাই শুনবো না। ওনাকে আমার চাই মানে চাই। অনেক বোঝানোর পরেও রাগিনী যখন কোনো কথা বুঝতে চায় না, তখন নিখিলকে সত্যিটা বলতে হয়। নিখিল ওর কাছে পুরোটাই খুলে বলে। প্লিজ সোনা মা, তুই ওকে ছেড়ে দে। ওকে ওকে আমি ভালোবাসি। কি কি বলছিস তুই? এই কথা শুনে রাগিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি কি সব বাজে কথা বলছিস বলতো? এটা কি করে সম্ভব? তুই তো ছেলে রে। আমি গে। কেন মিথ্যে বলছিস আমায়? তুই তুই কেন মিথ্যে বলছিস? আমি তো জানি তুই এর আগে মেয়েদের সঙ্গে লাইন মারতিস। আমি তো নিজে তোর হয়ে কত মেয়েকে লাভ লেটার পৌঁছে দিয়েছি। তুই তুই কি বলছিস এসব? তুই কি করে গে হতে পারিস? হ্যাঁ, কি কি বলছিস বলতো? গে তো লোক জন্মগতভাবে হয়। এটা বলবি না এখন যে তুই তুই ওই আগের মেয়েগুলোর সঙ্গে ফ্লার্ট করেছিস। আমি কিন্তু তোর চোখে ওই মেয়েগুলোর জন্য ভালোবাসা দেখেছি। তুই ঠিক বলেছিস, যারা গে হয় তারা জন্মগতভাবেই হয়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো কেস হয়েছে। আমি এখন সত্যি গে। রাগিনী ওর কাকার চোখের দিকে গভীরভাবে তাকায়। নিখিলও যে মিথ্যে বলছে না সেটাও ভালো মতো বুঝতে পারছে। কি করে হলো এটা? তোর ওই হ্যান্ডসাম প্রফেসরের ওষুধ খেয়ে আমার আজ এই অবস্থা। রাগিনী এই ওষুধের ব্যাপারটা প্রথমে বুঝতে পারে না। নিখিল ওকে যতটা সম্ভব সার সংক্ষেপে বিষয়টা বলে। তুই এখন আমাকে খারাপ ভাবছিস খুব? বল। একদমই না। শোন, গে হওয়া না কোনো খারাপ কিছু না। আই এম প্রাউড অফ ইউ। তুই লেগে থাক, বুঝলি? আমি তোর পিছনে আছি, কোনো হেল্প লাগলে বলিস। তার মানে তুই ওকে ছেড়ে দিবি? রাগিনী ওর মুক্তোর মতো সুন্দর দাঁত বের করে দেয়। তোর জন্য না হয় আমি আমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। নিখিল কয়েক সেকেন্ড রাগিনীর দিকে চেয়ে থাকে, তারপর প্রশ্ন করে, আচ্ছা সোনামা, তুই যদি সত্যি লিওনকে ভালোবাসতিস তাহলে কিভাবে ছেড়ে দিতে পারতিস? তুই জানিস তোর জন্য কিন্তু আমি সব করতে পারি। তোর জীবনে এখনো সত্যিকারের ভালোবাসা আসেনি রে সোনা।
যদি আসতো তাহলেই এত সহজে তুই ওকে ভুলে যেতে পারতিস না। এই জিনিসটা আমি আগেও বুঝতাম না। এখন আমি খুব ভয়ে ভয়ে থাকি, শুধু মনে হয় এই বুঝি ওকে আমি হারিয়ে ফেললাম। সত্যি বলতে কি, আমি লিওনের সঙ্গে অন্য কাউকে মেনে নিতে পারবো না। লিওন যে ওকে একটুও পছন্দ করে না সেটা মনে পড়তেই নিখিলের চোখ দুটো জলে ভরে ওঠে। রাগিনী নিখিলের পিঠ চাপড়ায়। ভাবিস না, ট্রু লাভ কখনোই ব্যর্থ হয় না, বুঝলি? শোন, তুই লেগে থাক, ভয় পাস না, সাফল্য একদিন আসবেই। এমন সময় রাগিনীর ফোনটা বেজে ওঠে। ঝুমার নাম্বার দেখেও তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ ঝুমা, বল। অপর প্রান্ত থেকে ঝুমার কণ্ঠস্বর ভেসে আসে। শোন, মৌসুমী কাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছিল, বাড়ির লোকের জন্য এই যাত্রায় বেঁচে গিয়েছে। কি বলছিস এসব? আই কান্ট বিলিভ দিস। মৌসুমীর মতো মেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে? হ্যাঁ রে, ও একটা অনেক বড় প্রবলেমে ফেসে গিয়েছে। তোর হেল্প লাগবে, তুই তাড়াতাড়ি ক্লাবে চলে আয়। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।